আমাদের গ্রামটা তখনও আধুনিক সাজে সেজে ওঠেনি। এছাড়া আমাদের গ্রামটা ছিল একটা বনের মাঝখানে, চারিদিকে জঙ্গল এবং আমবাগানে ঘেরা। দিনের বেলাতেও সেখানে অন্ধকার অন্ধকার ভাব। গ্রামের বাইরে কোনো দরকারে যেতে হলে আমাদেরকে প্রথমে পার করতে হতো একটি ভয়ঙ্কর বাঁশবাগান। আর সেই বাঁশবাগান পার করার পরই পড়তো একটা বিশাল আমবাগান। আর সেই আমবাগানটিও ছিল জঙ্গলে ভরা। তবে মানুষের চলাফেরার কারণে সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা মতো হয়ে গেছে। তবে সেই রাস্তাও 1 হাতের বেশি চওড়া নয়। এর মধ্যে দিয়ে 2 কিলোমিটার হাঁটলেই পাওয়া যেত পাশের একটি গ্রাম। আর সেদিন আমি সেখানেই পড়তে যাচ্ছিলাম। ওই দিন ছিল শনিবার এবং বিকেল প্রায় 5টা বাজে। আকাশটা মেঘে ঢেকে থাকার কারণে বাগানের ভেতরে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল। আমি যখন আমবাগানের মাঝামাঝি এসে পৌঁছলাম তখন হঠাৎ কে ওখানে? এই জঙ্গলের মাঝে কোনো বাচ্চা ছেলে আছে নাকি? কাল রাতে ওই ভূতের মুভিটা দেখার পর থেকে মনে হয় আমার এরপর আবারও আমি হাঁটতে লাগলাম। হঠাৎ ব্যাপার, এটা তো মনের ভুল নয়, সত্যিই তো আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। একবার গিয়ে দেখি তো ব্যাপারটা। এত গভীর জঙ্গলে পুতুল এলো কিভাবে? আশ্চর্যের বিষয় তো। হয়তো কোনো কুকুরে টেনে এনেছে। কিন্তু এই কান্নার আওয়াজটা, ধুর, মনের ভুল হয়তো। কাল থেকে আর ওই ভূতের মুভি দেখবো না। যাই, পড়তে যাই, নাহলে দেরি হয়ে যাবে। কে তুই? তোকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি রোহিত, পাশের গ্রামেই থাকি। পরন্ত বিকেলে রোদের মাঝে কি করছিস? আর বলিস না, আমার ভাইটা সেই কখন ওর বল আর পুতুলটা নিয়ে এখানে খেলতে এসেছে। দেখ, এই বলটা পেলাম, কিন্তু ওকে আর ওই পুতুলটাকে খুঁজে পাচ্ছি না। ও, তাহলে ওটাই হবে। আমি যখন জঙ্গল দিয়ে আসছিলাম তখন একটা কান্নার আওয়াজ। কি? আমার ভাই মানে রনি তোমাদের কাছে? না না, ওকে কিছু করো না, আমি আমি এক্ষুনি আসছি। আজব ব্যাপার তো, ছেলেটা পুরো কথা না শুনে চলে গেল। যাক গে, আমি পড়তে চলে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। এরপর আমার বন্ধুদের সেই কোচিং সেন্টারে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমিও সেখানে পৌঁছে গেলাম। এরপর আমরা সকলে একে একে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই স্যার এসেই আমাদেরকে আজ কোন টপিক পড়াবেন তা বলেই নিজের মার্কার বার করে সেই টপিক নিয়ে আলোচনা শুরু করে দিলেন, যা আমরা মন দিয়ে শুনছিলাম। তো আজকে আমরা জানবো ভারতের ম্যাপের সম্পূর্ণ তথ্য। তো প্রথমে আমরা উত্তর দিকের রাজ্যগুলি সম্পর্কে জেনে নেব, যেখানে দেখা যাবে একদম উত্তরে রয়েছে জম্মু কাশ্মীর। পড়া শেষে যখন আমরা বাড়ি আসছিলাম তখন হঠাৎ আমার শরীরটা একটু ভারী হয়ে গেল এবং গায়ে কাঁটা দিয়ে উঠল। এছাড়া মনের মধ্যে
যেন হঠাৎ অজানা ভয় বাসা বাঁধলো। এজন্য একা একা আর বাড়ি আসতে মন চাইছিল না। তাই রাজেশ যখন তার বাড়ির দিকে চলে যাচ্ছিল তখন রাজেশ, শোন। ও, কি হলো আবার? আমাকে একটু এগিয়ে দিয়ে আয় না এখানে। কেন, শরীর খারাপ নাকি? অন্যদিন তো একা একা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাস। শরীর খারাপ না। তাহলে কি ভূতের ভয় পাচ্ছিস নাকি আবার? এর ভয়? সঙ্গে সঙ্গে পড়তে আসার সময় আমার সঙ্গে ঘটা সেই ঘটনাগুলির কথা আমার মনে পড়ে গেল এবং মনে হলো আমার শরীরটা যেন আরো ভারী হয়ে যাচ্ছে। এরপর আমার সঙ্গে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনাগুলির কথা রায়েশের কাছে বলতে লাগলাম। যখন আমি ঘটনাটি বলা শেষ করলাম তখন রাজেশ হঠাৎ বলে উঠল, তুই যাকে দেখেছিলি তার নাম কি রোহিত ছিল? কিন্তু তুই জানলি কিভাবে? আমি তো তোর নাম বলিনি। তুই যাকে দেখেছিল মানুষ নয়, ও ভূত। ভাগ্য ভালো তোর কিছু করিনি। সর্বনাশ করেছে, কিন্তু মারা গেল কিভাবে? শোন তাহলে, আজ থেকে প্রায় 2 বছর আগে রোহিতের ভাই খেলতে খেলতে জঙ্গলের মধ্যে চলে যায়। ডাকাতের ডেরায় গিয়ে পৌঁছায়। ডাকাতরা যখন রোহিতকে ফোন করে তাদের ডেরাতে ডাকে। কিন্তু রোহিত সঙ্গে সঙ্গে তাদের ডেরায় যায়। তিনি ডাকাত কি করলো, তার ভাইকে না দিয়ে বরং তাদের দুইজনকেই হত্যা করে তাদের কিডনি এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিল। যার ফলে তারা ভূত হয়ে জঙ্গলের মধ্যেই মাঝে সাঝে বিভিন্ন লোকের সামনে ধরা দেয়। তোর ভাগ্য ভালো তুই বেঁচে গেছিস। কি কাণ্ড! ভাগ্যিস আমি ওর সাথে জঙ্গলের ভেতরে যাইনি, নাহলে তো আজই আমার শেষ দিন ছিল। আজ আর আমি বাড়ি যাচ্ছি না, আমি তোদের বাড়ি থাকবো। চল তাহলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এইসব ঘটনা শোনার পর আমার আর সাহস হলো না সেদিন একা একা বাড়িতে যাওয়ার। এজন্য সন্ধ্যাবেলা করে সেদিন আমি বাড়িতে না গিয়ে চলে গেলাম রাজেশদের বাড়িতে এবং মনে মনে ঠিক করে নিলাম আর কোনো দিনই এই জঙ্গলের পথ দিয়ে চলাফেরা করব না।